এর আগের ক্লাসে আমরা তাপের ঘটনাসমূহ ফার্স্ট পার্ট পড়েছি। সেখানে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের বিভিন্ন প্রসারণ গুণাঙ্ক সমূহ আমরা পড়ে নিয়েছি এবং তাদের লাস্ট জিস্টও আমরা করেছিলাম। তোমরা এখানে ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। আজকে আমরা পড়ব এর সেকেন্ড পার্ট, তাপের ঘটনাসমূহ দ্বিতীয় পার্ট। মূলত এই অংশে আমরা তাপের পরিবহন নিয়ে পড়ব। দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টারে তাপের ঘটনাসমূহ যে চ্যাপ্টার, তার দ্বিতীয় অংশ তাপের পরিবহন, এটা আমরা পড়তে চলেছি। দেখো, তাপ সঞ্চালনের আগের ক্লাসে আমরা যে জেনেছিলাম, সেখানে 3 ধরনের উপায়ে তাপ সঞ্চালন হতো। একটা পরিবহন, পরিচলন এবং বিকিরণ। এখানে 3টে পদ্ধতি দেখানো হয়েছে। যখন একটা পাত্রে জল গরম করা হচ্ছে, এই হ্যান্ডেলে যখন আমরা ধরে থাকি, এটা গরম করার সাথে সাথে কিছুক্ষণ পর আমার হাতটা গরম লাগে, কারণ এই ধাতব পদার্থের মধ্য দিয়ে তাপটা যখন আমার হাতে পৌঁছায়, এই পদ্ধতিটার নাম হচ্ছে কন্ডাকশন বা তাপের পরিবহন। আবার এখানে যখন জল গরম করা হচ্ছে, নিচের অংশের জল গরম হয়ে ওপরে যাচ্ছে হালকা হয়ে, পাশের ঠান্ডা জল নিচে আসছে, এইভাবে যে একটা স্রোত চলে, যেটাকে পরিচলন স্রোত বলে, এবং এইভাবে সমস্ত জলটা যে গরম হয়, তখন সেটাকে আমরা বলি পরিচলন। আবার আশপাশে এই আগুনের পাশে যদি হাত রাখো, তাহলে একটা গরম অনুভূতি হয়। সেই যে গরম অনুভূতিটা, এখানে যে তাপটা আসছে আমার হাতে, সেটা হচ্ছে বিকিরণ। এক্ষেত্রে এই বিকিরণের ক্ষেত্রে কোনো মাধ্যম না থাকলেও চলে, সূর্য থেকে তাপ আসে আমাদের কাছে। আবার এই জলের ক্ষেত্রে যখন ফুটছে, দেখো জলের কণাগুলোর স্থান পরিবর্তন হচ্ছে। পরিচলনের ক্ষেত্রে কণার স্থান পরিবর্তন হয় এবং কণাগুলো এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে তাপের সঞ্চালন ঘটায়। কিন্তু পরিবহনের ক্ষেত্রে কি ঘটছে? এই যে কঠিন পদার্থটা, তো এর কণাগুলো তো আর সরে যাচ্ছে না, তাহলে কঠিন পদার্থের স্থানচ্যুতি ঘটছে না, তাপ এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। এটাকেই আমরা বলবো তাপের পরিবহন। এই তাপের পরিবহনের ডিটেলস আমরা আজকে পড়ব। কোনো একটা কঠিন, তাহলে তাপ পরিবহনের জন্য অবশ্যই কোনো কঠিন মাধ্যম দরকার। তরল এবং গ্যাসের ক্ষেত্রে পরিচলন সম্ভব। কঠিনের ক্ষেত্রে একটা দিক গরম করলে অন্য দিকে যে আমাদের গরম লাগে, সেটা পরিবহন পদ্ধতিতেই হয়। তাহলে এর সংজ্ঞা কী বলবো না, যদি কণাগুলির অবস্থান অপরিবর্তিত রেখে যে পদ্ধতিতে তাপ কঠিন পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হয়, তাকে আমরা বলবো তাপের পরিবহন। এরপরে আসা যাক একটা পরীক্ষা, ইঞ্জেনহাউজের পরীক্ষা। ইঞ্জেনহাউজ একটা পরীক্ষা করেছিলেন। তিনি বিভিন্ন পদার্থের ক্ষেত্রে যে তাপ পরিবহন ক্ষমতাটা বিভিন্ন, সেটা দেখিয়েছিলেন এই পরীক্ষার মাধ্যমে। একটা পাত্রে জল নেওয়া হয়েছে, ফুটন্ত জল মিনস সমস্ত জায়গায় তার 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এবং সেখান থেকে বেশ কতগুলো আলাদা আলাদা ধাতুর রড নেওয়া হয়েছিল লম্বা, এবং তাদের গায়ে মোম লাগানো ছিল। তাহলে যখনই এই গরম জলটা এখানে পাত্রে ঢালা হয়েছে, তখন কি হচ্ছে, এই মোমগুলো আস্তে আস্তে গলতে শুরু করবে, তাপ এই রডগুলোর মধ্য দিয়ে পরিবাহিত হবে এবং এই মোমগুলো গলতে শুরু করবে। দেখা যাচ্ছিল বিভিন্ন পদার্থের ক্ষেত্রে এই মোমটা বিভিন্ন পরিমাণ গলেছে, কোনোটাই হয়তো বেশি পরিমাণ গলেছে, এটার ক্ষেত্রে যেমন দেখো বেশি পরিমাণ মোম গলেছে, কোনোটাই কম গলেছে, কোনোটাই খুব কম, বা কোনোটাই খুব বেশি গলেছে। এই রকম বিভিন্ন পদার্থের ক্ষেত্রে মোমের গলন বিভিন্ন দৈর্ঘ্য পর্যন্ত গেছে। একটু আমরা পরিষ্কারভাবে চিত্রটা যদি দেখাতে চাই, তাহলে এখানে ক্লিয়ারলি দেখতে পাবে। এবং এখান থেকে কি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, উনি দেখেছিলেন এই দৈর্ঘ্য ক্যালকুলেশন করে, যে এই সমস্ত পদার্থগুলোর দৈর্ঘ্য যতটা পর্যন্ত মোম গলেছে, সেই দৈর্ঘ্যটাকে যদি এল ধরা হয়, এই এল স্কোয়ারটা কি না ওই পদার্থের তাপ কে, তাপ পরিবহিতাঙ্ক, তার সাথে সমানুপাতিক, বা এল স্কোয়ার বাই কে, সমস্ত পদার্থগুলোর এল স্কোয়ার বাই কে, এই অনুপাতটা ছিল ধ্রুবক। এই কেটাকে যে তাপ পরিবাহিতাঙ্ক বলে, এটার ডিটেলসে আমরা পরে আসছি। এই পরীক্ষাটা শুধু জানলাম এবং এর রেজাল্ট এখান থেকে আমরা জানতে পারলাম যে বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা বিভিন্ন। এরপরে চলে আসি তাপ পরিবাহিতা। কোনো একটা কঠিন পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতাকেই আমরা তাপ পরিবাহিতা বলবো। এটা একটা
ভৌত ধর্ম। দেখো, যদি কোনো একটা কঠিন পদার্থ এখানে নেওয়া হয়, এখানে একটা ব্লক আকারে দেখানো হয়েছে, যার এই প্রান্তটার ক্ষেত্রফল a এবং এই দিকের উষ্ণতা θ1, বিপরীত দিকের প্রান্তের উষ্ণতা θ2। এখানে একটু উল্টোটা করা দরকার, এইখানের উষ্ণতা θ2, এদিকেরটা হবে θ1। আমরা θ2টাকে গ্রেটার দেন ধরে নিচ্ছি θ1-এর তুলনায়। θ2 উষ্ণতাটা বেশি, তাহলে এই বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতার দিকের মধ্য দিয়ে তাপ পরিবাহিত হবে, এবং এখান থেকে একটা প্রান্ত আর অন্য প্রান্তের মধ্যে যে এই দূরত্বটা, এই দূরত্বটাকে ধরে নেওয়া হয়েছে x, এটাকে বলছি এর বেধ। আর কতটা পরিমাণ তাপ যাচ্ছে সেটাকে আমরা কিউ দিয়ে সূচিত করেছি। তাহলে দেখা যায় এই তাপ একটা প্রান্ত থেকে অন্য প্রান্তে বা একটা তল থেকে অন্য তলে যে পৌঁছাচ্ছে, সেটা কি হবে না, এর ক্ষেত্রফল যত বেশি হবে তত বেশি পরিমাণ তাপ ওই দিকে চলে যাবে, ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক। এই দুটোর উষ্ণতা, দুটো প্রান্তের উষ্ণতার পার্থক্যের সাথে সমানুপাতিক, অর্থাৎ θ2 এদিকটা হতো, এটা θ1, θ2 মাইনাস θ1 এর সমানুপাতিক। আর কি না, যত বেশি সময় ধরে তাপের প্রবাহ হবে, তাপ বেশি পরিমাণে যাবে, তাহলে তাপপ্রবাহ কাল বা টি সময়ের সমানুপাতিক। কিন্তু এই দূরত্বটা যদি বেশি হয় তখন তাপ যেতে বেশি অসুবিধা। তাহলে এই দূরত্বের সাথে কিন্তু বা এই বেধ এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। কিউটা ভ্যারিজেজ এ, ভ্যারিজেজ θ2 মাইনাস θ1 আর ভ্যারিজেজ টি, এগুলো সব সমানুপাত, কিন্তু এক্সটা হচ্ছে ব্যস্তানুপাত। কোনটা কি আমার এখানে উল্লেখ করা আছে। তাহলে এই যে সমানুপাতিক সম্পর্কটা পেলাম, এটার থেকে সমান চিহ্ন করতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। এই ধ্রুবকটাকে কি বলছি, কে। এই কে ধ্রুবকটাকেই বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক। কে ধ্রুবকটাকে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক। এটা ওই পদার্থের উপাদানের ওপর নির্ভর করে। এখান থেকে কে এর সংজ্ঞা দেওয়ার জন্য কে এর রাশিমালা আমরা বের করে নিতে পারি। কে এর রাশিমালা বের করতে গেলে কে বাদ দিয়ে বাকি সবগুলোকে অন্যদিকে নিয়ে এসো, দেখবো কি না কিউ এক্স বাই এ θ2 মাইনাস θ1 ইন্টু টি পেলাম। এখান থেকে আমরা কে এর একক বা মাত্রা বের করতে পারবো, এর সংজ্ঞাও দিতে পারবো। কে রাশিমালা থেকে যা দেখছি এর অর্থ কিন্তু এই নয় যে তাপ পরিবাহিতাঙ্ক তাপ, বেধ, ক্ষেত্রফল এইসবের উপর নির্ভর করবে। তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করবে উপাদানের উপর। তবে এই বিষয়গুলো জানলে সেখান থেকে আমরা কে ক্যালকুলেট করতে পারি, গণনা করে নিতে পারি। এরপরে চলে আসি তাপ পরিবাহিতাঙ্ক। যে ফর্মুলাটা আমরা এক্ষুনি পেলাম, কে সমান কিউ এক্স বাই এ θ2 মাইনাস θ1 ইন্টু টি। তো এখান থেকে আমি বলতে পারি, যদি এটা 1 হয়, এক্সটা 1 হয়, এ বলতে ক্ষেত্রফল আর এক্স বলতে কি না বেধ। দেখো, এই ক্ষেত্রফল 1 অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ 1, আর এটাকে যদি উচ্চতা বা বেধ ধরি, এটাও যদি 1 হয়, তাহলে এটা আয়তঘন না হয়ে তখন এটা একটা ঘনক হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে এই x1 এবং a1 হওয়ার অর্থ আমরা বলতে পারি একটা ঘনক। সেটা সেই ঘনকের দুই প্রান্তের উষ্ণতা পার্থক্য θ2 মাইনাস θ1, এটাও যদি 1 হয়ে যায় এবং টি যদি 1 হয়ে যায়, অর্থাৎ 1 সেকেন্ড যদি সময় ধরে পাঠানো হয়, তখন এই কে সমান কী পাবো না কিউ। তাহলে এইভাবে আমরা ডেফিনেশনটা দেব কি না, কোনো একক ঘনকের, একক ঘনক বলতে তার সমস্ত বাহুর দৈর্ঘ্য 1, অর্থাৎ এক্স এবং এ 1 হয়ে গেল। কোনো একক ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতা পার্থক্য যদি একক হয়, তাহলে ওই ঘনকের এক পৃষ্ঠ থেকে বিপরীত পৃষ্ঠে লম্বভাবে প্রতি একক সময়ে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে তাকে তার তাপ পরিবাহিতাঙ্ক বলবো। এর একক কী হবে, এখান থেকে আমরা তৈরি করে নিতে পারবো। কিউ তাপের একক ক্যালোরি, এক্স সেন্টিমিটার, সিজিএস একক বলছি, এটা সেন্টিমিটার স্কোয়ার, একটা সেন্টিমিটার কেটে গিয়ে নিচে একটা সেন্টিমিটার থাকবে, এখানে ডিগ্রি সি নিচে থাকবে, সেকেন্ড নিচে থাকবে। তাহলে কি পেলাম না, যেগুলো নিচে আছে টু দি পাওয়ার -1 করে, ক্যালোরি, সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সি ইনভার্স, সেকেন্ড ইনভার্স। এসআই একক বললে জুল, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স। এই জুল পার সেকেন্ড বা জুল সেকেন্ড ইনভার্স, এটাকে আমরা আবার ওয়াট লিখতে পারি, এটা তো আমরা জানি। জুল পার সেকেন্ড বা কার্যবাহী সময়, যেটা কিনা ক্ষমতার একক ওয়াট, এইভাবেও এর এককটা লেখা যেতে পারে, এবং এখান থেকে আমরা এর মাত্রাও ক্যালকুলেট করে নিতে পারবো।
পরিবাহিতাঙ্ক কথাটা থেকে আমরা বুঝতে পারছি এটা কি না কোনো একটা পদার্থের মধ্যে তাপ পরিবহন কতটা সহজে হবে সেটা বোঝাচ্ছে। যদি এর উল্টোটা বলি যে তাপ পরিবহনে কতটা বাধা হবে, সেটা কি আসবে না, সেটাকে আমরা বলবো তাপীয় রোধাঙ্ক, যেটাকে 1/k। 1/k হলো তাপীয় রোধাঙ্ক। এই রোধাঙ্ক শব্দটা আমরা তড়িৎ চ্যাপ্টারে পড়েছি বা পড়ব। সেক্ষেত্রে তড়িতের ক্ষেত্রে রোধাঙ্ক বা রোধ বলবো, এখানে তাপের ক্ষেত্রে তাপীয় রোধাঙ্ক বলবো। তাপীয় রোধাঙ্ক কি না 1/k। অনেক সময় কোশ্চেন আসে যে কোনো একটা পদার্থ দিল, তার তাপ পরিবাহিতাঙ্ক এটা বলতে কি বোঝো। রূপোর তাপ পরিবাহিতাঙ্ক 0.97 CGS একক বলতে কি বোঝো। তো আমরা কি বলবো না, রূপোর একক ঘনকের দুই বিপরীত প্রান্তের উষ্ণতা যদি 1°C হয়, দুই বিপরীত প্রান্তের উষ্ণতা যদি 1°C হয়, তাহলে উষ্ণ প্রান্ত থেকে শীতল প্রান্তে প্রতি সেকেন্ডে 0.97 ক্যালোরি তাপ পরিবাহিত হবে। বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বিভিন্ন, এটা আমরা জেনেইছি ইঞ্জেনহজের পরীক্ষা থেকে। এখানে তার একটা লিস্ট দেওয়া আছে। দেখো এখানে এই লিস্টে কোনটা কার তাপ পরিবাহিতাঙ্ক বেশি কার কম, এই সিরিয়ালটা মনে রাখা দরকার। এবং সবার আগে দেখো হিরে, যেটা আমরা ধারণা করতে পারি মনে হয় হিরে এটা তো তাপ পরিবহন করা উচিত নয়, কিন্তু হীরের তাপ পরিবহন ক্ষমতা রূপো, তামা, সোনা সমস্ত এই ধাতুগুলোর থেকেও অনেক বেশি। মনে রাখতে হবে হীরের তাপ পরিবাহিতাঙ্ক অনেক বেশি। এরপরে চলে আসি আমরা তাপীয় রোধ। তাহলে তাপীয় রোধাঙ্ক আমরা বললাম 1/, পরিবাহিতাঙ্ক দ্যাট ইজ 1/k। এখানে একটু আমরা ডেরিভেশন করে নেওয়া যাক। আমরা তো এর আগে ফর্মুলা পেয়েছিলাম কিউ সমান KA θ2 - θ1 T/x, এই ফর্মুলাটা আমরা অলরেডি পেয়েছি। এখান থেকে আমরা Q/T যদি বের করি, এই টিটা নিচে চলে এলো, Q/T। এই Q/Tটা কি, কিউটা হলো তাপ আর টি হলো সময়, অর্থাৎ তাপ প্রবাহের হার। তাপ প্রবাহের হারকে আমরা বলবো তাপীয় প্রবাহ মাত্রা। যেমন তড়িতের ক্ষেত্রে তড়িৎ আধান প্রবাহের হার, সেক্ষেত্রেও Q/T, কিউটা ছিল তড়িতের আধান, Q/T ছিল তড়িৎ প্রবাহ মাত্রা, সেরকম এখানে হচ্ছে তাপীয় প্রবাহ মাত্রা Q/T। এটা কত হবে না, Q/T অংশ বাদ দিয়ে বাকি যা আছে সব ডান দিকে থাকবে, টিটা শুধু থাকছে না। এটাকে একটু সাজিয়ে নিচ্ছি, θ2 - θ1 যেমন আছে থাকলো ওপরে, এই KA-টাকে যদি নিচে নামিয়ে নিই তাহলে x/KA হয়ে যাবে। দেখো এই x/KA এই টার্মটাকে আমি RH বলছি, বা আর বলতে কি না, তাপীয় রোধকে আমরা আর সাফিক্স H দিয়ে ডিনোট করছি। আর কথাটা এসেছে রেজিস্ট্যান্স থেকে, তাপের ক্ষেত্রে যে রেজিস্ট্যান্স, হিটের জন্য যে রেজিস্ট্যান্স, সেটাকে RH বলছি, H ফর হিট। তাহলে এটা পেয়ে গেলাম θ2 - θ1 বাই RH। এটা যেমন তড়িতের ক্ষেত্রে ছিল V2 - V1/R, I সমান V/R বা V2 - V1/R। ভিটা ছিল সেক্ষেত্রে বিভব পার্থক্য, তড়িৎ বিভব ছিল সেই রাশি যার সাহায্যে বোঝা যায় যে দুটো তড়িতাহিত বস্তুকে সংস্পর্শে নিয়ে এলে কোনটার থেকে কোনটাই তড়িৎ যাবে। তাপের ক্ষেত্রে কিন্তু ওই রাশিটা তাপমাত্রা। তাপমাত্রা হলো সেই রাশি যার সাহায্যে বোঝা যাবে যে দুটো বস্তুকে সংস্পর্শে নিয়ে এলে কোনটার থেকে কোনটাই তাপ যাবে। তাই এক্ষেত্রে উপরে এটা তাপমাত্রা বাই আমরা যে রাশিটা পাচ্ছি সেটাকেই তাপীয় রোধ বলছি। তাহলে এখানে তাপীয় রোধের রাশিমালা আমরা কি পেলাম, অ্যাকচুয়ালি x/KA। তাপীয় রোধ RH = x/KA। আবার RH-কে আমরা অন্যভাবেও কিন্তু দেখাতে পারি। এটা এই Q/T = θ2 - θ1/RH, যেহেতু এই ফর্মুলা থেকে শুধু Q/T = এটা যদি করো, তাহলে দেখো RH ওপরে চলে গেলে Q/T-টা নিচে চলে আসবে, অর্থাৎ θ2 - θ1/Q/T। এটাকেও কিন্তু আমরা RH বলতে পারি। কিন্তু যদি তোমার কোশ্চেনে আসে RH বা তাপীয় রোধের রাশিমালা লেখো, তখন আমরা কি লিখব, RH তাপীয় রোধ হচ্ছে x/KA, যেখানে কোনটা কি তোমাকে উল্লেখ করে দিতে হবে। RH তাপীয় রোধ, A পৃষ্ঠের ক্ষেত্রফল, x বেধ, আর K হলো তাপ পরিবাহিতাঙ্ক। এর সংজ্ঞা কি বলবো না, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তাপ পরিবহনের বাধাকে বলে তাপীয় রোধ। তড়িতের ক্ষেত্রে যেমন পড়েছিলাম তড়িৎ পরিবহনের বাধা, এটা হলো তাপ পরিবহনের বাধা, তাকে আমরা তাপীয় রোধ বলবো। এর SI একক কি হবে, দেখো SI একক যদি করতে হয় কেলভিন ওয়াট ইনভার্স। এটা এসেছে তাপীয় রোধের
এই x/কে এই অংশ থেকে। কে এর একক আমরা জানি, সেটা বসিয়ে দিলে এ এক্স এগুলো বসিয়ে দিলে এই এককটা চলে আসবে। আর একটু সহজভাবে যদি করতে হয় তাহলে দেখো এইখানে ওপরে কি আছে, উষ্ণতা। উষ্ণতা বলতে কেলভিন এসআই একক। আর নিচে আছে কিউ/টি। কিউটা ছিল তাপ, আর কিউ/টি তাপ প্রবাহের হার, সেটাই কিনা আমার ক্ষমতার সাথে সমতুল্য, অর্থাৎ ওয়াট। তাহলে কেলভিন ওয়াট ইনভার্স, এখান থেকে আমি সহজে মনে রাখতে পারি এর এসআই একক। এরপর তাপ পরিবহন এবং তড়িৎ পরিবহনের ক্ষেত্রে কী কী সদৃশ্যতা আছে বা কী তফাৎ আছে আমরা সেইটুকু একটু লক্ষ্য করি। তড়িতের ক্ষেত্রে আমরা পড়েছি আধান প্রবাহের হারকে বলে তড়িৎ প্রবাহ মাত্রা, I=Q/T। আমি অলরেডি ডিসকাস করেছিলাম। এক্ষেত্রে আমরা কি বলবো না, তাপ প্রবাহের হারকে বলবো তড়িৎ প্রবাহ মাত্রা। এখানে Q/T, কিউটা হচ্ছে তাপ, পরিবাহিত তাপ, এখানে কিউ ছিল আধান। তড়িৎ প্রবাহের ক্ষেত্রে দুই প্রান্তের বিভব পার্থক্য V2-V1, এই বিভব পার্থক্যের জন্যই তড়িৎ প্রবাহ ঘটে। বিভব যদি একই হয় তাহলে তড়িতের প্রবাহ হবে না। এক্ষেত্রে কি হয়, তাপের ক্ষেত্রে উষ্ণতার পার্থক্যের জন্য তাপের প্রবাহ ঘটে। উষ্ণতা পার্থক্য এক্ষেত্রে θ2 - θ1 ছিল। পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের বাধাকে রোধ বলে। এক্ষেত্রে তাপ পরিবহনের বাধাকে তাপীয় রোধ বলবো। এবং আমরা যে ফর্মুলা I সমান জানি Q/T, এখানে আধান বাই সময় V2 - V1/R, এটা ওহম সূত্র থেকে পাই V2 - V1/R। এই আরটাকেই আবার লিখতে পারি ρL/A, যেখানে রোটা কি না তাপীয় রোধাঙ্ক। এটা যদি রোধাঙ্ক হয়, পরিবাহিতাঙ্ক করতে গেলে 1/, করতে হয়। এখানে দেখো সব টার্ম একই রকম আছে, θ2 - θ1, V2 - V1 এর পরিবর্তে। এখানে এক্স আর এ, এটা এল আর এ একই রকম। এটা যেটা রোধাঙ্ক রো আছে, এখানে তো পরিবাহিতাঙ্ক দিয়ে করা হয়েছে, তাই এটা রো এর পরিবর্তে নিচেটা আছে পরিবাহিতাঙ্ক 1/K। এই পুরোটাই হচ্ছে এখানে RH বা তাপীয় রোধ। আর এখানে এটা ছিল তড়িৎ রোধ, সেটাকে শুধুমাত্র R দিয়ে ডিনোট করা হয়। তড়িৎ রোধ পরিবাহীর উপাদান, দৈর্ঘ্য, ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এই যে উপাদান রো, তার উপর নির্ভর করছে। দৈর্ঘ্য L, ক্ষেত্রফল A এর উপর নির্ভর করছে। এক্ষেত্রে আমাদের তাপীয় রোধ কি না, তাপীয় রোধ বেধ, কে হচ্ছে মিনস উপাদান, এবং ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এক্ষেত্রে এই পরিবাহিতাঙ্কটা উপাদানের উপর নির্ভর করে, এটা আমরা আগেই বলেছি। এই গেল টোটাল তাপ চ্যাপ্টার ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের জন্য। এখানেই আজকে ভিডিও আমরা শেষ করছি। বাই।